আবারও দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারালো বাস, নদী থেকে উদ্ধার। যাত্রীরা আগেই নেমে যাওয়ায় প্রাণে রক্ষা। আমি নামতে যাচ্ছিলাম না, আমি জোর করে নামাই। আমাদের যেহেতু নামাই দিছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ফিরতে পারছি। প্রশাসন আমাদেরকে যদি না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবে ফেরিতে রাখা হয়েছে। বাণিজ্য বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বৃদ্ধি। রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান। মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশ্বায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরা। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা প্রতিহত করেছে বিজেপি। শতাধিক মানুষের শূন্য রেখায় অবস্থান। বিএনপিতে ফিরতে মরিয়া বহিষ্কৃত নেতারা, দোষ স্বীকার করে কেউ কেউ করেছেন আবেদন। লঘু অপরাধে দলছুট নেতাদের ঘরে ফেরানোর পরামর্শ। ছোটখাটো ত্রুটি যেগুলো আছে সেগুলো যদি সংশোধনযোগ্য মনে করেন নীতি নির্ধারকরা, তাহলে তাদেরকে ফিরিয়ে আনা উচিত। অনেক অবদান থাকার পরেও এমন কিছু হয়ে যায় আর কি, যখন শাস্তি দিতে হয়। কমিশন না থাকায় প্রায় 3 মাস ধরে দুদকে অচলাবস্থা। থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম। দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ টিআইবির। দুদক যখন এরকম কার্যকর স্থবির হয়ে যায়, তখন কিন্তু দুদকের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আইনগতভাবে নেই। শুধুমাত্র রুটিন কার্যক্রম ছাড়া আর কোনো কাজ তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। 4 বছরের যুদ্ধের ইতি টানতে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা না করে মুখোমুখি বসে আলোচনার প্রস্তাব। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবারও ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল বাস। তবে এই যাত্রায় বেঁচে গেলেন যাত্রীরা। আগেই বাস থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। সকাল 9:30টার দিকে ঘটে এই দুর্ঘটনা। চালক ও হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নদীতে পড়া বাসটি। কুষ্টিয়া থেকে ঢাকা আসছিল বাসটি। এর আগেও একইভাবে একটি ফেরি থেকে যাত্রীসহ নদীতে পড়ে যায় একটি বাস। সেবার 26 জন প্রাণ হারান। আজ ফের ঘটতে পারত বড় দুর্ঘটনা। প্রাণ হারাতেন অনেকে। প্রশাসনের তৎপরতায় বেঁচে গেল অনেক প্রাণ। মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া থেকে 40 জনের মতো যাত্রী নিয়ে ঢাকার গাবতলীতে আসছিল এসবি পরিবহনের একটি বাস। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য পাশের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। যাত্রীরা বলছেন, বাসটি ঘাটে পৌঁছানোর পর সব যাত্রীকে নামিয়ে দেয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। এই ঘটনায় সামান্য আহত হয়েছেন বাস চালক ও সহকারী। একটু ব্রেক করতে পারে নাই, সরাসরি একের ফেরির উপর দিয়ে ডালা মনে হয় সিটকে নিয়ে একটা নর্মাল বাস ছিল, একের সিটে সোজাসুজি ড্রাইভার সহকারে পদ্মায় পড়ে গেছে। আমি লাস্ট যাত্রী ছিলাম, যে বাস থেকে নামছে। আমার পরে আর কোনো যাত্রী ছিল না। আমি নামতে যাচ্ছিলাম না, আমি জোর করে নামাই। যাই হোক, এরপরে বাসটা ব্রেক ফেল করে একদম সরাসরি নদীতে যে আমাদের যেহেতু নামাই দিছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ফিরতে পারছি। প্রশাসন আমাদেরকে না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসি। যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। সম্মিলিত প্রচেষ্টায় বাসটি উদ্ধারের পর তীরে নেওয়া হয়। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবে ফেরিতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কাজ করছেন, আমরা নিজেরাও তথ্য নিচ্ছি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিসি বলেন, ফেরিতে ওঠার আগে বাসে যেন যাত্রী না থাকে তা কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান এবং এই বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য আমি নির্দেশনা প্রদান করছি সংশ্লিষ্ট সকলকে। এর আগে গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এতে মৃত্যু হয় 26 জনের। তাপস সরকার, যমুনা নিউজ। এই মুহূর্তে দৌলতদিয়ায় ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা গেল কিনা এবং এখন সেখানে কি অবস্থা? প্রাথমিকভাবে আসলে যেটি ধারণা করা হচ্ছে, ঘাট সংশ্লিষ্ট দপ্তর যারা রয়েছেন বা জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসক এসেছিলেন, আসলে তাদের মুখ থেকে আমরা যেটি জেনেছি যে প্রাথমিকভাবে তারা যেটি ধারণা করছেন যে যান্ত্রিক ত্রুটি এবং যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে এবং সকাল 9:30টার দিকে কিন্তু এই দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে মেহেরপুরের গাংনী থেকে ছেড়ে আসা যায় সুপার এসবি পরিবহন সুপার ডিলাক্স বাস, সেই বাসটি কিন্তু দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে আসে এবং আসার পরে এখানে যারা দায়িত্বরত প্রশাসনিক যারা ছিলেন, নৌ পুলিশ, জেলা পুলিশ, স্থানীয় বিআইডব্লিউটিসি যারা ছিলেন, তারা সবাই কিন্তু যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে দেওয়াতে কিন্তু তারা বলছেন যে এই দুর্ঘটনা থেকে কিন্তু প্রাণহানির যে বিষয়টি সেটি কিন্তু ঘটেনি। আমরা এখানে এসে যেটি জেনেছি যে এখানে বাসটি যখন দাঁড়িয়েছিল তারা মুহূর্তে কিন্তু যে বাসের যাত্রীরা ছিলেন তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র চালক এবং চালকের সহকারী ছিলেন বাসে। তারা কিন্তু বাস ফেরিতে ওঠার পূর্ব মুহূর্তে যে পন্টন, সেই পন্টনে আসার পরে কিন্তু বাসের যে ওভার স্পিড, সেই স্বাভাবিক গতির তুলনায় অনেক গতিতে কিন্তু সে ফেরিতে উঠতে গিয়ে কিন্তু অপর প্রান্তের যে র্যাম ছিল সেই র্যাম ভেঙে নদীতে পড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে কিন্তু স্থানীয়রা চালককে নদী থেকে উদ্ধার করেন এবং চালকের যে সহকারী, এই ঘটনায় 2 জন এখন পর্যন্ত কিন্তু আমরা আহত খবর পেয়েছে এবং তারা গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বাসটি কিন্তু আমরা দেখেছি যে উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু দৌলতদিয়ার পাশের একটি ঘাটে কিন্তু স্থানান্তরিত করা ছিল। দ্রুত সময়ের মধ্যে বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা ছিলেন, নৌ পুলিশ, জেলা পুলিশ, র্যাব, আর্মি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা দেখেছি যে দুপুর 12টার আগ মুহূর্তে কিন্তু এই বাসটিকে পানি থেকে তুলে কিন্তু উপরে নিয়ে আসা হয় এবং নামানো হয় এবং তারপরে কিন্তু বাসের তল্লাশি চালানো হয়, কিন্তু কোথাও কিন্তু মরদেহ বা এখন পর্যন্ত কোনো নিখোঁজের সন্ধান কিন্তু আমরা পাইনি। শুধুমাত্র চালক এবং চালকের সহকারে আহত, সেই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি এবং জেলা প্রশাসন সর্বোপরি যেটা আমাদেরকে বলেছেন, যে জানিয়েছেন যে এই ঘটনার পরে কিন্তু তারা একটি তদন্ত কমিটি করার জন্য অলরেডি মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যেটি কিন্তু তদন্ত কমিটি গঠন করার পরে আগামী 5 কার্য দিবসের মধ্যে যে এই কী কারণে এই ঘটনাটি ঘটেছে সুস্পষ্ট যে কারণটি সেটি কিন্তু তারা শনাক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে, প্রতিবেদন দিতে বলবেন। এবং আমি বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যে ফেরির যে সেটি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না বলে তারা দাবি করছেন এবং চালকের যে বাসের যে আসলে ওভার স্পিড এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তাদের নির্দেশনার আলোকে কিন্তু যে প্রাণহানি সেটিও কিন্তু হয়নি বলে তারা দাবি করেছেন। অনেক ধন্যবাদ রুবেল আপনাকে। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন কয়েকজন। সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় অটোভ্যানের যাত্রী স্বামী স্ত্রী সহ 3 জন মারা গেছেন। পুলিশ জানায় বেলকুচির মেঘুল্লা এলাকায় সকাল 8:45টার দিকে একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সড়কে চলে আসে। এ সময় ঢাকা এক্সপ্রেস নামে দ্রুত গতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে নিহত হন মোতালেব হোসেন ও তার স্ত্রী উজিলা খাতুন এবং ভ্যান চালক হজরত আলী। 3 জনেরই বাড়ি বেলকুচির মেঘুল্লা এলাকায়। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপার। ব্যানের স্কেল ভেঙে যাওয়ার পরে সে ডান দিকে ব্যানটা পড়ে যায়। ইতিমধ্যে ঢাকা এক্সপ্রেস একটি বাস, চলন্ত বাস দ্রুত গতিতে আসার সময় ওই ব্যানটি সরাসরি এই বাসের তলে পড়ে যায়। ঘটনাস্থলে 1 জন মারা যায় আর আহতদেরকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওখানে 2 জন মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী, মা ও শিশু সন্তান সহ প্রাণ গেছে 3 জনের। পুলিশ জানায় সকালে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় কসবা থেকে সরাইল বিশ্ব রোডে যাচ্ছিলেন মোহাম্মদ কাউসার। সেখান থেকে বাসে নরসিংদীতে যাওয়ার কথা ছিল তাদের। পথে রামরাইলে সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে প্রাণ যায় কাউসারের স্ত্রী জোছনা বেগম ও শিশু সন্তান আশরাফুল এবং সিএনজি অটোরিকশা চালক মাহবুবের। আহত কাউসার ও তার আরেক সন্তান আদিবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা।
ঢাকা সফরের দ্বিতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠকের পর যৌথ ব্রিফিং করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে বৈঠকে আলোচনা হয়েছে। তার আশাবাদ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। এ সময় তুরস্ককে ইপিজেডে বিনিয়োগের আহ্বান জানায় বাংলাদেশ। শিক্ষা ও প্রযুক্তি খাতেও আঙ্কারার সহযোগিতা চেয়েছে ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগিতা কামনা করছে বাংলাদেশ। এই অঞ্চলের শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করতে নিজ দেশের আগ্রহের কথা তুলে ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। Widen trade and commerce and investment and strengthen business-to-business contacts. মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছি আমরা। The High Representative for the Rohingya Affairs. Küresel ekonomi, enerji ve güvenliği bakımından বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছি আমরা। সাংস্কৃতিক বিনিময় বিষয়ে সমঝোতা স্মারক সই করেছি। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরা। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সতর্ক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। লালমনিরহাটের 4টি সীমান্ত দিয়ে 33 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। জেলার 65 বাড়ি, বড়খাতা, দুর্গাপুর ও দিঘলতারি সীমান্ত দিয়ে এই পুশিনের চেষ্টা করা হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। এতে পণ্ড হয়ে যায় বিএসএফ এর পুশিনের চেষ্টা। বর্তমানে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। নওগাঁর সাপাহার সীমান্তে 17 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি বাধা দেয় তারা শূন্য রেখায় অবস্থান করছে। একই পরিস্থিতি পঞ্চগড়ের বড় বাড়ির সীমান্তেও 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির বাধায় এপারে ঢুকতে না পেরে শূন্য রেখার ভারতীয় অংশে অবস্থান করছে তারা। এদিকে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে। পুশিনের বিষয়ে আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। লালমনিরহাটের এবং পঞ্চগড়ের খবর জানবো। শুরুতে একটু লালমনিরহাটে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, প্রথমত সীমান্তে এখন কি অবস্থা দেখছেন, সে সাথে বিজিবিরা কি বলছে? আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্ত। আপনাকে একটু যদি আমি দেখাতে পারি, আসলে এখান থেকে 100 মিটার পরেই যারা যে পুশিনের জন্য ভারতীয় বিএসএফ যাদেরকে পুশিনের জন্য ঠেলে দেওয়ার চেষ্টা করেছে, তারা কিন্তু 100 মিটার পরেই তারা আছে। যেহেতু চতুর্দিকে ভুট্টাকে, তাই অবশ্য তাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। তবে আমাদের বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি এবং স্থানীয় যে লোকজন সীমান্তে, তারা কিন্তু সতর্ক অবস্থানে এবং বিজিবিকে সহায়তা করছেন। তারা যে কোনো মূল্যে পুশিন ঠেকাতে তারা কিন্তু সীমান্ত এলাকাগুলোতে টহল জোরদার করেছেন। আমি সকাল থেকে এই সীমান্তে এসেছি, এখানে দেখেছি যে শত শত মানুষ, সীমান্তের মানুষ, তারাও এসেছে, বিজিবিকে সহায়তা করছেন। আর এই কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পেরেছি, একটা বৈঠক চলছিল বিজিবি বিএসএফের মধ্যে। এখনও সেটির কি সমাধান হলো বা কি সিদ্ধান্ত হলো সেই বিষয়ে আমাদেরকে এখনো বিজিবি জানাতে পারেনি। তবে সীমান্তে কিন্তু লালমনিরহাটের যে 4টি সীমান্ত রয়েছে, সেখানে 33 জনের মতো পুশিনের চেষ্টা করেছে তারা কিন্তু সীমান্তের 0 পয়েন্টের ওপারেই ভারতীয় অংশ অপেক্ষা করছেন। আর এদিকে আমাদের বিজিবিও শক্ত অবস্থানে বা কঠোর অবস্থানে রয়েছেন। আর সীমান্তে এইসব মানুষজন কিন্তু সীমান্তের ওপারে ভারতীয় অংশে রয়েছেন। সোয়া, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা একটু পঞ্চগড়ে যেতে চাই, সেখানে সহকর্মী রনি মিয়াজি আমাদের সঙ্গে যুক্তই রয়েছেন। রনি, সীমান্ত এলাকার এখন কি পরিস্থিতি দেখছেন?
যে সোয়া সীমান্তের আপডেটের কথা যদি আমি বলি, ঘটনার 6 ঘন্টা পর কিন্তু পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তের যে পুশিনের চেষ্টার ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে কিন্তু পতাকা বৈঠক হচ্ছে। আমি কিছুক্ষণ আগেও নীলফামারী ব্যাটালিয়নের যিনি সিও রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে কোনোভাবেই পুশিনের ঘটনা মেনে নেওয়া হবে না। বিশেষ করে পঞ্চগড়ের যে 43টি ইউনিয়ন রয়েছে, বিভিন্ন এলাকায় কিন্তু এখানে সীমান্ত রয়েছে। সীমান্তে কিন্তু বিজিবি টহল যেমন জোরদার করা হয়েছে, জনবল নিয়োগ করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি গত কয়েকদিন থেকে কিন্তু এখানে যারা স্থানীয় মানুষ রয়েছে তারা কিন্তু রাত জেগে পহরা দিচ্ছেন, বিজিবিকে সহযোগিতা করছেন। এবং যারা 10 জনকে যে পুশিনের যে চেষ্টা করা হয়েছে তারা মূলত এখনো ভারতের শূন্য রেখায় রয়েছে। তারা কিন্তু বিজিবির বাধার মুখে পড়েছিলেন। যখনই ঘটনা ঘটেছে সাথে সাথে কিন্তু বিজিবি এবং স্থানীয়রা কিন্তু তৎপর ছিলেন এবং তারা কিন্তু টহল দিয়েছিলেন এবং তাদের বাধার মুখে পড়েই কিন্তু বিজিবির টহলের টের পেয়ে কিন্তু বিএসএফ কিন্তু চলে যায় এবং সেখানে আমরা দেখেছি যে ভারতের শূন্য রেখায় 10 জন নারী পুরুষ এখনো অবস্থান করছেন এবং তারা কিন্তু এখনো বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। তবে তারা বাংলাদেশি নাকি ভারতীয় এইটি এখনো আমাদেরকে নিশ্চিত করেনি বিজিবি। তবে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা কোনোভাবেই পুশিনের ঘটনা মেনে নেবেন এবং পঞ্চগড়ের যেহেতু 3 দিকে সীমান্ত বেষ্টিত এলাকা, এখানে কিন্তু পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী 3টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা কিন্তু তারা এখানে দায়িত্ব পালন করেন। তবে আমরা দেখেছি যে বিভিন্ন সীমান্তে কিন্তু বিজিবি যে টহল সেটি জোরদার করা হচ্ছে, তাদের তৎপরতা এবং তল্লাশি কিন্তু আমরা দেখছি সকাল থেকেই। তার মানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। অনেক ধন্যবাদ রনি আপনাকে। বিএনপিতে ফিরতে মরিয়া বহিষ্কৃত নেতারা দোষ স্বীকার করে কেউ এককভাবে করেছেন আবেদন, কেউ বা দরখাস্ত দিয়েছেন দলগতভাবে। লঘু অপরাধে দলছুট নেতাদের ঘরে ফেরানোর পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ নেতারাও। তবে পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতায় এখনই বহিষ্কৃতদের দলে ফেরানো হচ্ছে না বলে জানান বিএনপির নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যথাসময়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নানা অনিয়ম, বিশৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগে 5 আগস্ট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ অবধি প্রায় 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। দপ্তরের তথ্য অনুযায়ী যার মধ্যে বহিষ্কার হন প্রায় 2000-এর বেশি বিভিন্ন পদের নেতা। যদিও নির্বাচনের আগে তালিকার একটা ক্ষুদ্র অংশকে ফেরানো হয় দলে। দ্বিতীয় ধাপে শৃঙ্খল বিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কারের খড়গনামে প্রায় 2 শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপর। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় অন্তত 190 জন বিএনপি নেতা বহিষ্কৃত হন, যাদের অনেকেই কেন্দ্র ও তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। যদিও বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর ভরাডুবি হয়, জয়ী হন মাত্র 7 জন। এটা আপনার মনে করেন যে বিজয়ীদের একজন ময়মনসিংহ 1 আসনের সালমান ওমর রুবেল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বহিষ্কৃত হলেও এখন দলে ফিরতে চান। রুমিন ফারহানা বাদে বাকি 6 স্বতন্ত্র সংসদ সদস্য মিলে 2টি আবেদন করেন বিএনপি চেয়ারম্যানের কাছে, যার একটি নেতাকর্মীদের জন্য। আমি যেহেতু স্বতন্ত্র ইলেকশন করেছি, আমি তো অপরাধী, উনি শাস্তি দিয়েছেন, আমি এটা মাথা পেতে নিয়েছি। তা আমরা এর জন্য তো আমি আমার যে মূল ভিত্তি সেটাকে তো আমি অস্বীকার করতে পারবো না। দলে ফেরার ব্যাপারে আবেদন আমরা অনেক আগেই করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর হাতেও দিয়েছি। এখন আমরা অপেক্ষায় আছি উনি কবে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে দলে নেবেন। বহিষ্কারের আগে গত 17 বছর এসব নেতাদের অনেকের উপরই স্থানীয় বিএনপি রাজনীতি নির্ভর করত। আন্দোলন সংগ্রামে সক্রিয় কিংবা মামলা ও গ্রেফতারের মুখোমুখি হয়েছেন তারা। তাই অপরাধের মাত্রা বিবেচনা নিয়ে তাদের ঘরে ফেরানোর পরামর্শ বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টার। 1 যুগ 2 যুগ ব্যাপী যাদের ত্যাগ তিতিক্ষা, তাদের ছোটোখাটো ত্রুটি যেগুলো আছে সেগুলো যদি সংশোধনযোগ্য মনে করেন নীতি নির্ধারকরা, তাহলে তাদেরকে ফিরিয়ে আনা উচিত, তাদেরকে সুযোগ দেওয়া উচিত দল করার, ভবিষ্যতের জন্য সতর্কবার্তা দিয়ে। স্বতন্ত্র প্রার্থীদের কারণে অন্তত 6টি আসন হেরে যান জোটসঙ্গী সিনিয়র নেতারা। এছাড়া ভোট ভাগাভাগির সমীকরণে প্রায় 10টি আসনে অল্প ভোটে হেরে যান ধানে শীষের প্রার্থী। সেজন্য বহিষ্কৃতদের দলে ফেরাতে সতর্ক বিএনপির হাইকমান্ড। অনেক অবদান থাকার পরেও এমন কিছু হয়ে যায় আর কি, যখন শাস্তি দিতে হয়। কিন্তু আমি আবার বলি আপনাকে যে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে এটা আমরা আনন্দের সাথে দেই নাই, আমাদের খুব কষ্ট নিয়ে আমরা এটা করেছি আর কি। তো এ ব্যাপারে পার্টি কি সিদ্ধান্ত নেবে এটা দেখার বিষয় আর কি। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই।
বহিষ্কার প্রত্যাহার না হলেও অনেক নেতাই বিএনপির দলীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন। আবার কেউ কেউ অন্য দলে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও আপাতত আছেন স্থানীয় নির্বাচনের অপেক্ষায়। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হামু উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় ফরিদপুর ও সিলেটে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 2 জন। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে প্রাণ গেল 64 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 71 জন। মোট চিকিৎসাধীন 273 জন। ময়মনসিংহ মেডিকেলে 19 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 23 জন। মোট চিকিৎসাধীন 89 জন রোগী। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে নিজ বাড়িসহ আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। সকালে ওয়ারির সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাই স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, কোথাও পানি না জমার ব্যাপারে সতর্ক থাকতে হবে। জরিপ অনুযায়ী 60 থেকে 80% বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে। এমন মৃত্যু ঝুঁকি নেওয়া যাবে না। প্রাথমিক পর্যায়ে সবাইকে সতর্ক করা হচ্ছে বলেও জানান তিনি। এরপরও কারো বাড়িতে লার্ভা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রশাসক। বলেন, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে কাজ করছে সরকার। প্রত্যেকটা বাড়ি আল্লাহর রাস্তায় আপনারা নিজেরা পরিচ্ছন্ন রাখেন, নিজেরা পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু এই সামনে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার হাত থেকে আমরা রক্ষা পাবো। তা না হলে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। কারণ চিকুনগুনিয়া ডেঙ্গু রোগে কিন্তু মানুষ মারা যায়। কাজে মারা যাওয়ার মতো আমরা এইরকম রিস্ক আমরা নিতে পারি না। বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে রাজধানীর গুলশানে শব্দ দূষণ রোধে শব্দ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে গুলশান 2 গোল চত্বর এলাকায় এই আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তর আয়োজিত এই সমাবেশে অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশ কর্মী ও নাগরিক সমাজের সদস্যরা। ব্যানার, প্ল্যাকার্ড ও বিভিন্ন সচেতনতামূলক বার্তার মাধ্যমে শব্দ দূষণের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়। সমাবেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরব এলাকা হিসেবে আজ থেকেই কার্যকর হবে। পর্যায়ক্রমে গুলশান ও বনানী নীরব এলাকার আওতাভুক্ত হবে। এছাড়া আয়োজকরা বলেন, বায়ু দূষণের মতো শব্দ দূষণও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। তাই পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণ জরুরি। আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরব থাকবে, সেখানে কোনো শব্দ দূষণ থাকবে না, হবে না। তারপরেও যদি কেউ অমান্য করে, আইন অনুযায়ী ডিআইজি সাহেব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এমনিভাবে গুলশান এলাকা আছে, বনানী আছে, আমরা এই জায়গাগুলোতে আমরা গুরুত্ব সহকারে পর্যায়ক্রমে কাজ করব। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে সরকারের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এই ঘটনার পর হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালে আসা কয়েকজন রোগী ও স্বজন অভিযোগ করেন, চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও কিছু স্টাফের আচরণ সন্তোষজনক নয়। অন্যদিকে রমনা থানায় দায়ের হওয়া মামলার তদন্ত অব্যাহত জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, ঘটনাটি ফৌজদারি মামলা হওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আমরা আসছি যেহেতু প্রাইভেট হসপিটালে টাকা পয়সা দেওয়ার জন্য, আমরা সরকারিতেও তো চাইতে পারি, কিন্তু যে সরকারি থেকেও হচ্ছে এখানে অনেক হচ্ছে স্লো সবকিছু মিলে। আগেও ভালো ছিল, হয়তো মাঝখানে কোনো একটা সমস্যা হচ্ছে, কিন্তু এমনি ভালো। হ্যাঁ, একটু সমস্যা শুনতেছি, কিন্তু এখন আমরা অনেক আগে থেকেই এখানে রেগুলারই দেখাইতাম, এখানে সবসময় দেখাইতাম, তো এই জন্য এখানে ডাক্তার হিসেবে আমরা পাইছি আর। অচলাবস্থা দুদকে প্রায় 3 মাস ধরে থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম। নতুন করে শুরু হচ্ছে না অনুসন্ধান, তদন্ত, আপিল কিংবা চার্জশিট প্রদান। আগের কমিশনারদের পদত্যাগের পর নতুন কমিশন গঠন না হওয়ায় তৈরি হয়েছে এই শূন্যতা। তাই আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছে দুর্নীতিবাজ অনেকে। টিআইবি বলছে, দ্রুততম সময়ে কমিশন গঠন না করে দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি করছে সরকার। দুদক নিয়ে রাজীব আহমেদের 2 পর্বের রিপোর্টের প্রথমটি আজ।
দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন বা দুদক অভিযোগ অনুসন্ধান, তদন্ত, মামলা কিংবা অভিযোগপত্র দায়ের থেকে শুরু করে বিচারিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। তবে সব রাজনৈতিক সরকারের আমলেই দুদকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই 5 আগস্ট পরবর্তী সময়ে দাবি উঠেছে দুদক সংস্কারের। বিএনপির নির্বাচনী ইস্তিহারে কিংবা প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানে আশার সঞ্চার হয় সাধারণ মানুষের মনে। এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর মতে বিএনপির সময় হতে বিএনপি যতবার। কিন্তু প্রায় 3 মাস অনেকটাই অকার্যকর সংস্থাটি। গত মার্চে আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগের পর এখনও গঠিত হয়নি দুদক। ফলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে সংশয় তৈরি হয়েছে মনে করে টিআইবি। দুদক যখন এরকম কার্যকর স্থবির হয়ে যায় তখন কিন্তু দুদকের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আইনগতভাবে নেই। শুধুমাত্র রুটিন কার্যক্রম ছাড়া আর কোনো কাজ তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, যেটি একটা ভুল বার্তা দিচ্ছে জনগণের কাছে। এবং বাস্তবে দুর্নীতি সুরক্ষাকারী, দুর্নীতি সহায়ক পরিবেশ সরকার সৃষ্টি করেছে বলে আমি বলতে বাধ্য হচ্ছি। বর্তমানে কমিশন কার্যকর না থাকায় অনেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। সেই সাথে উচ্চ আদালতে আপিল অনুমোদন, নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত, জব্দ প্রক্রিয়া কিংবা নতুন অনুসন্ধান ও তদন্তের অনুমোদন দেওয়া যাচ্ছে না। দুদকের এমন একটা সংস্থা যেটা হচ্ছে যে কমিশন যদি না থাকে তাহলে দুদকে সত্যিকার অর্থে কোনো সিদ্ধান্ত হবে না। এমনকি কোনো একটা অভিযোগ সেটার অনুসন্ধান হবে কিনা, গ্রহণ করা হবে কিনা, এই সিদ্ধান্তটাও কেউ নেওয়ার ক্ষমতা রাখে না। যখন কমিশন বাদ হয়ে যাওয়ার পরে তো সব কিছু একটু স্থিমিত হয়ে গেল না। তো স্থিমিত হয়ে গেলে পরে যখন ওখানে স্থিমিত হয়ে যায় তখন আলটিমেটলি কিন্তু আমাদের এখানেও ওর ইম্প্যাক্ট পড়ে। কিন্তু আসলে আমরাও অনেকটা ধীরগতি হয়ে গেছি সব কিছুতে। তো সেটা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই কমিশন নিয়োগটা খুব জরুরি। বিধি অনুযায়ী যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে দুদক গঠন করা জরুরি বলে মনে করেন টিআইবি। সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি গঠন করে অনতিবিলম্বে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কমিশন গঠন করা হোক এবং সেখানে প্রত্যাশা হবে যে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে যেটি হবে অন্ততপক্ষে দলীয় বিবেচনা হলো যেন যোগ্য এবং সৎ এবং সাহসী, যারা আইনের চোখে সবাই সমান, এরকম ব্যক্তিদেরকে দিয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। এরকম একটা কমিশন গঠন করুক সরকার। বিশ্লেষকদের মতে সরকারের দুর্নীতি বিরোধী কার্যক্রম স্পষ্ট করতে হলে দ্রুত সার্চ কমিটি গঠন করে বিতর্কহীন দুদক পুনর্গঠন করা প্রয়োজন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা ও কারিকুলাম সংস্কারে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত কোর্স পরিচালনায় ব্যর্থ হলে কলেজের অধিভুক্তি বাতিল হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর SM আমানুল্লাহ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রযুক্তি ও মোরাল এডুকেশন অন্তর্ভুক্ত করে ঢেলে সাজানো হচ্ছে কারিকুলাম। এই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষককে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণও। রোববার সেই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উচ্চশিক্ষার্থীদের 70% শিক্ষা গ্রহণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়, যার অধীনে দেশের প্রায় 2284টি কলেজ। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়া বিপুল সংখ্যক শিক্ষার্থীকেই একসময় বহন করতে হয় বেকারত্বের গ্লানি। জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণায় দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা উল্লেখযোগ্য সংখ্যক ছেলেমেয়ে চাকুরির বাজারে চাকুরি পাচ্ছে না। এই সংকট সমাধানে এবার কারিকুলামে ব্যাপক সংস্কার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর SM আমানুল্লাহ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সেই পরিকল্পনা বাস্তবায়নে 12,000 শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী রবিবার, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দক্ষতা ভিত্তিক কারিকুলাম তৈরি করেছি, এটা অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে, এই প্রায় 1 বছর ধরে চলছে। এটা চালাতে গিয়ে আমরা দেখলাম যে দক্ষ শিক্ষকের অভাব, সেই দক্ষ শিক্ষকের অভাব পূরণ করার জন্য এখন আমরা সারা দেশে 12,000 শিক্ষককে এই দক্ষতা ভিত্তিক শিক্ষায় তাদেরকে ট্রেন দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি।
স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল প্রোগ্রাম চালু থাকলেও অধিভুক্ত অনেক কলেজের বিরুদ্ধেই রয়েছে মানসম্মত শিক্ষা নিয়ে অভিযোগ। উপাচার্য জানান, যেসব কলেজ মানসম্মত অনার্স প্রোগ্রাম পরিচালনায় সক্ষম নয় তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বাতিল হতে পারে অধিভুক্তিও। আমরা কলেজগুলোর র্যাঙ্কিংয়ে আবার হাত দিয়েছি এবং কলেজগুলোতে কিভাবে পরিচালিত হচ্ছে আপনার অনার্স কোর্সগুলো সেটা আমরা একটা ইভ্যালুয়েশন চলছে। যে সমস্ত কলেজগুলো অনার্স কোর্স চালানোর মতো উপযুক্ত না, বিশেষত বেসরকারি কলেজগুলোতে, সেগুলোর ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন সিদ্ধান্ত আসতে পারে। যদি তারা সেটাকে কোয়ালিটি এডুকেশন না দিতে পারে তাহলে সেই সমস্ত কলেজগুলোতে অনার্স কোর্স হয়তো বন্ধ হয়ে যেতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভর ও কর্মসংস্থানমুখী সংস্কার করতে আসন্ন বাজেটে বরাদ্দ বৃদ্ধির আবেদন করা হয়েছে বলেও জানান উপাচার্য। এছাড়াও অনার্স কারিকুলামে মোরাল এডুকেশন কোর্স সংযুক্তির পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে কোনো কারণেই হোক এই সংস্কার কার্যক্রম আগে সংগঠিত হয় নাই। আমরা এই সংস্কার কার্যক্রমে হাত দিয়েছি এবং এই সংস্কার কার্যক্রম চলমান আছে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইলের ভুয়াপুর ও গোপালপুরে 144 ধারা ভেঙে হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সকালে পাশাপাশি দুই উপজেলার নলিন বাজার ও জগৎপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জগৎপুরে বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নলিন বাজার, গোলপেঁচা এবং জগৎপুরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে ভুয়াপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, দোকানে বাকির টাকা পরিশোধ না করা নিয়ে গত 22 এপ্রিল দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে আবারও দুপক্ষ সংঘাতে জড়ায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর। এ সময় কালাম তালুকদার নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত 15 জন। পরিস্থিতি স্বাভাবিক করতে গতরাত 12টার পর গোপালপুর ও ভুয়াপুরের দুটি গ্রামে 144 ধারা জারি করে প্রশাসন। এই ঘটনাটি আসলে খুব ছোট্ট একটি বিষয়কে নিয়ে শুরু হলো। এখন এটি আসলে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এবং উদ্বেগের বিষয় হচ্ছে যেখানে ছোট ছোট অনেক কিশোর এবং তরুণরা রয়েছে, যে কারণে এটিকে আরো বেশি সংখ্যা ক্ষুব্ধ করে তুলেছে। খুলনায় নানি ও দুই নাতিকে হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম হাওলাদারকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে তাকে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত 30 মে সোনাডাঙ্গার দারুস আমান এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বেবি বেগম ও তার দুই নাতি শামীম এবং মুস্তাকিমের মরদেহ। এই ঘটনায় থানায় মামলা করেন নিহত শিশুদের বাবা মাসুম ব্যাপারী। পুলিশ জানায়, মাসুম ও তার প্রথম স্ত্রী ফাতেমার সন্তান নিহত শামীম ও মুস্তাকিম। ডিভোর্সের পর ফাতেমার সাথে বিয়ে হয় রফিকুল ইসলাম হাওলাদারের। ওই বাড়িতে মা, দুই ছেলে এবং দ্বিতীয় স্বামীকে নিয়ে ভাড়া থাকতেন ফাতেমা। মামলায় একমাত্র আসামি করা হয় রফিকুল ইসলামকে। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। চট্টগ্রামের চামড়া কিনতে আসেননি ঢাকার ট্যানারি মালিকরা। রেকর্ড পরিমাণ চামড়া সংগ্রহের পর সংরক্ষণ করে এখন বিপাকে চামড়ার আড়তদাররা। সরকার নির্ধারিত মূল্য মেলে না কখনো, এমনকি বিক্রির পর বিল দিতে গড়িমসির অভিযোগ ট্যানারি মালিকদের বিরুদ্ধে। সরকার হস্তক্ষেপ না করলে ভবিষ্যতে চামড়া শিল্প হুমকির মুখে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা। আতুরার ডিপুর এই চামড়ার আড়তগুলোতে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে সংগ্রহকৃত চামড়া। এবার অতীতের রেকর্ড ভেঙে 4,11,000 পিস চামড়া সংগ্রহ করেছেন আড়ত মালিকরা। সংরক্ষণের পালা শেষ, এবার বিক্রির জন্য অপেক্ষা। তবে এই অপেক্ষার প্রহর শেষ হবে কখন তা জানেন না চামড়া ব্যবসায়ীরা। হতাশার কণ্ঠে বলছেন, এখনও তাদের সাথে যোগাযোগ করেনি ট্যানারি মালিকরা। প্রতি বছরই লবণজাত চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। এবার চট্টগ্রামে প্রতি ফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 57 থেকে 62 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এ দামে চামড়া বিক্রি করতে পারেন না তারা। প্রতিবারই 20 থেকে 25 টাকা কমে বিক্রি করায় বাড়ছে লোকসানের সংখ্যা। বাণিজ্য মন্ত্রণালয় দেয়, কার সাথে সমন্বয় করে দেয়? অ্যাকচুয়ালি কি ট্যানারি মালিকরা এটার সাথে একমত কিনা? তাদের তো কোনো রেসপন্স নাই, তারা কোনো রেসপন্সই করে না, মানে আসেই নেই, দামে কিনেই না টোটালি। আমরা গত বছরও চামড়া বিক্রি করছিলাম 20 টাকা ফুটে কম। 20 টাকা মানে এবারে শুধু একটা চামড়া 20 ফুট হয় 700 টাকা কম। ঢাকা থেকে যদি ট্যানারে আসে আমাদেরকে ন্যায্য দামে, সরকারি দামের জন্য নিলে আমরা উপকৃত হব, নাহলে তো আমরা চামড়া নিয়ে বড় লোকসানে ভুগবো। কম দামে চামড়া বিক্রি করেও ট্যানারি মালিকদের কাছ থেকে টাকা আদায় করতে পারছেন না আড়তদাররা। ঢাকার ট্যানারি মালিকদের কাছে আটকে আছে চট্টগ্রামের আড়তদারদের 20 থেকে 22 কোটি টাকা। 20 থেকে
22 কোটি টাকার মধ্যে আমাদের লেনদেন অনেক অঙ্কের বড় অঙ্কের টাকা ট্যানারি মালিকের কাছে বেঁচে রয়েছে। ওই টাকাগুলো যদি সচল থাকতো তাহলে আমি মনে করি যে 1% 2% চামড়াগুলো পুষে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, মৌসুমি ব্যবসাতে আমার যে একটা ভাববন্ধিত দ্বন্দ্বতা ওইটা থাকতো না। ব্যবসায়ীরা বলছেন ঢাকা নির্ভর চামড়া মার্কেট গড়ে ওঠায় সুযোগ নিচ্ছে ট্যানারি মালিকরা। তারা না কিনলে অবিকৃত থেকে যাবে এসব চামড়া, বাধ্য হয়ে লোকসানে বিক্রি করতে হয় চামড়া। কাঁচা চামড়া রপ্তানির সুযোগ সৃষ্টি করতে সরকারের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ী নেতারা। এরা জানে যে ওদেরকে দিতে হবে, নাহলে ওটা ফেলে দিতে হবে। ও যদি কাঁচা এবং ভুলু যদি রপ্তানি অনুমতি থাকতো তাহলে এতদিনে চামড়া দূরে বেচা কিনে হয়ে যেত। এরই মধ্যে নষ্ট হতে শুরু করেছে সংরক্ষণ করা এসব চামড়া, যা শঙ্কা বাড়াচ্ছে বড় ধরনের লোকসানের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঢাকায় একসময় ছিল নানা জাতি গোষ্ঠীর বসবাস। এদের মধ্যে আর্মেনীয়রা এই শহরে বাস করেছে প্রায় 250 বছর। মুদি দোকান, ব্যাংকিং আর গণপরিবহন কোম্পানি ঢাকায় প্রথম শুরু করেছিল আর্মেনীয়রা। ছাপ রেখে গেছে সংস্কৃতি, ভাষায়। তাদের নামেই তৈরি হয়েছে আরমানিটোলা। এখানে এখনও আছে আর্মেনীয় চার্চ সমাধি। এখন আর বাংলাদেশে কোনো আর্মেনীয় বাস না করলেও পর্যটক হিসেবে পূর্বপুরুষদের চিহ্ন দেখতে আসেন অনেকে। পার্থ রায় ও সুমন মোল্লার ছবিতে ঢাকায় আর্মেনীয়দের গল্প জানাচ্ছেন সহকর্মী শাকিল হাসান। পুরান ঢাকার আরমানিটোলা। টোলা বলতে বোঝায় বাসস্থান, আর আরমানি এসেছে আর্মেনীয় থেকে, অর্থাৎ আরমানিটোলা বলতে বোঝায় আর্মেনীয়দের বাসস্থান। ব্যবসা করতে এসে আর্মেনীয়রা এই এলাকায় স্থায়ীভাবেই বাস করেছিল। একটা সময় তাদের সংখ্যা দাঁড়ায় 250 থেকে 300টি পরিবার। তখন প্রার্থনালয় বড় করার প্রয়োজনীয়তা দেখা দিলে 1781 সালে তৈরি করা হয় গির্জা। এর চূড়ায় বাঁধা ছিল একটি ঘণ্টা, যা শেষবার বেজেছিল 1880 সালে। চার্চের ঘড়ি ঘরটি 1897 সালের ভূমিকম্পে ভেঙে পড়ে। সার্কুলার একটা হয়তো চ্যাপেল ছিল, এটাকে সেগমেন্টাল আর্চ বলা হয়। কিছুটা আর কি কার্ভ করা, কিন্তু পুরোপুরি অর্ধবৃত্তাকার না। এবং সেই ধরনের আর্চ দেখতে পাই, ব্যালকনি দেখতে পাই, উপরে গিয়ে আমরা কাঠের যে পরিবগড়া দেখতে পাচ্ছি, সবটাই আছে। 1870 সালের একটি দান বাক্স এবং আর্মেনিয়ান ভাষায় লেখা 1899 সালে ছাপানো একটি বাইবেল সংরক্ষিত আছে চার্চে। ভেতরের বেদিতে আছে বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী চার্লস পোতের আঁকা দুটি ছবি। লন্ডনে 1848 সালে লাস্ট সাপার এবং 1852 সালে যিশুর ক্রুশ বিদ্ধের ছবি দুটি আঁকার পরই ঢাকা এনে চার্চের বেদিতে স্থাপন করা হয়। আগে চার্চটা একটু এই সাবকন্টিনেন্টের ধাঁচে পেইন্টিং করা ছিল, প্রেজেন্টেশন করা ছিল। এখন এটাকে আমরা আর্মেনিয়ান চার্চ হিসাবে নতুন রূপে রিনোভেট করা হয়। কিছু কিছু কবরকে প্রায় 1 ফিটের মতো উঁচু করেছি। কবরস্থানে চার্চটি নির্মিত হয়েছিল, তাই প্রার্থনা কক্ষের 3 পাশের বারান্দাতেও আছে অনেকগুলো কবর। তবে অদ্ভুত ব্যাপারটি হলো প্রার্থনা কক্ষের ভেতরেও আছে 3টি কবর, সেগুলো 1825-এর আশেপাশে। প্রশ্ন জাগে, এই কবরগুলো এখানে কেন? হয়তো ওখানে ওই কবর 3টা আগেই করা হয়েছিল, কিন্তু পরে কবরের পরিধিটা বাড়ানোয় অন্য কবরগুলো ওর চারপাশে হয়ে থাকতে পারে। আরেকটা হতে পারে এইরকম যে অন্য কোনো জায়গায় বিক্ষিপ্ত এই 3টা কবর, শুধু কবরের স্টোন বা যেটাকে আমরা বলি যে এপিটাফ, সেটাকে তুলে এখানে আনা হয়েছে। চার্চের চারপাশে আছে আর্মেনীয়দের সমাধি, বেশিরভাগ কবরে আছে এপিটাফ। 1700 শতকের মধ্যভাগে আসা আর্মেনীয়দের মধ্যে একজন 1762 সালে এখানে সমাহিত হন। তার পরের 250 বছরে 361 জন আর্মেনীয়কে এই আর্মেনিয়ান চার্চ চত্বরে সমাহিত করা হয়। 2005 সালে ভেরোনিকা মার্টিনকে এখানে সমাহিত করা হয়। ভেরোনিকের স্বামী মাইকেল জোসেফ মার্টিন ছিলেন বাংলাদেশে বাস করা সর্বশেষ আর্মেনীয়। তিনি দেশ ছাড়ার পর থেকে আর কোনো আর্মেনীয় বাস করেননি বাংলাদেশে। আর্মেনীয়রা আর না থাকলেও তারা ব্যবসার নানা আইডিয়ার ছাপ রেখে গেছেন।
এই যেমন ঢাকার প্রথম গণপরিবহন কোম্পানির উদ্যোক্তা আর্মেনীয় ব্যবসায়ী জিএম সিরকো। 1856 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির ঘোড়ার গাড়ি অর্থের বিনিময়ে যাত্রী পরিবহন করত। সিরকোর আরেকটি দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়া ছিল সিরকোর অ্যান্ড সন্স। 1857 সালে ঢাকার প্রথম এই ডিপার্টমেন্টাল স্টোর চালু হয় শাঁখারী বাজারে, যেখানে এক ছাদের নিচে পাওয়া যেত নানা ধরনের পণ্য। ইউরোপীয় যে সংস্কৃতি 19-20 শতকে ঢাকায় ছিল, আর্মেনিয়ানরা সেখানে সেই মূল ফ্লোটাকেই অনুসরণ করেছে। ঢাকার প্রথম বেসরকারি ব্যাংকিংও শুরু হয় আর্মেনীয়দের হাত ধরে। 1846 সালে ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন জে.জি.এন. পোগোজ। পাট আর লবণ ব্যবসার নেতৃত্বও ছিল আর্মেনীয়দের হাতে। ব্যবসা করে শুধু অর্থ কামানো নয়, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল আর্মেনীয়রা। ঢাকা পৌরসভা ও পরে মিউনিসিপ্যালের দায়িত্বেও ছিলেন বেশ কয়েকজন আর্মেনীয়। 19 শতকের শেষ দিকে ঢাকা থেকে ব্যবসা গুটিয়ে আর্মেনীয়রা পাড়ি জমান মধ্য এশিয়া এবং ইউরোপে। এখনও আর্মেনীয়রা আসেন বাংলাদেশে। পূর্বপুরুষদের জমানো স্মৃতি বয়ে নিয়ে যান নিজ দেশে। Really these feelings, it's very hard to transfer by words, but it's some amazing feelings inside me, you know. ঢাকায় আর্মেনীয়দের 250 বছরের পথ চলার মাধ্যমে বাংলাদেশ আর আর্মেনিয়ার মধ্যে যে যোগসূত্র তৈরি হয়েছে তা আরও কাছে আনবে দুই দেশের নাগরিকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, আরমানিটোলা, ঢাকা। ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি দিলেন ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘ 4 বছর ধরে চলমান যুদ্ধ বন্ধেই ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই পদক্ষেপ। লিখেন, যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করাটা বোকামি, এর থেকে মুখোমুখি আলোচনায় বসা উত্তম। যুদ্ধবিরতিতে আগ্রহী রুশ প্রেসিডেন্টও জানান, শর্ত মানলে আসতে পারে কার্যকরী সমাধান। পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন। এর মাঝেই যুদ্ধবিরতি নিয়ে মিলল আলোচনার টেবিলে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি পাঠান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 4 বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে দেন মুখোমুখি আলোচনার প্রস্তাব। লিখেন, বর্তমানে ইরান নিয়ে ব্যস্ত যুক্তরাষ্ট্র, সুতরাং ইউরোপের দিকে তাদের মনোযোগ ফেরার অপেক্ষা করাটা বোকামি। পুরো চিঠিতে বারবারই আসে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান। পুতিনও বলেন, শান্তিপূর্ণভাবে যুদ্ধবন্ধে আগ্রহী মস্কো। চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিন জানায়, এ বিষয়ে বিস্তারিত জানানো হবে রাষ্ট্রপ্রধানকে। তার আগে জেলেনস্কিকে আবারও মস্কোয় জানানো হলো আমন্ত্রণ। বিষয়টি নিয়ে অনেক জটিলতা রয়েছে, তবে শান্তি চুক্তি তাদের সাথেই করা হবে যারা সন্দেহের অবকাশ রাখবে না। সব শর্ত মেনে করবেন বৈধ নথিপত্রে স্বাক্ষর। রাশিয়ারও যুদ্ধ বন্ধে সদিচ্ছা রয়েছে, তাদের পাঠানো নথিপত্র পর্যবেক্ষণ করা হচ্ছে, এগুলোর ব্যাপারে আলোচনা চলছে। শান্তি আলোচনা নিয়ে অগ্রগতির খবর শুনে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্টও। সমঝোতার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। আমি অত্যন্ত খুশি যে তারা আলোচনা ও সমঝোতার ব্যাপারে আগ্রহী। পুতিন ও জেলেনস্কি দুজনই ভালো মানুষ, তাদের দেশও অসাধারণ। চাই তারা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আপোষ করুক, দ্রুত শেষ হোক যুদ্ধ। অবশ্য ইউক্রেন ভূখণ্ডে এখনও রুশ হামলা বিদ্যমান। একদিনে 142টি এলাকায় অভিযান চালানো হয়েছে। লক্ষ্য ছিল অস্ত্রাগার, অস্থায়ী ঘাঁটি, জ্বালানি ও পরিবহন অবকাঠামো। একই দিনে রাশিয়ার 2111টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে কিয়েভ। সাধারণ ইউক্রেনীয়রা বলছেন, ফ্রন্টলাইনে হামলা বন্ধ না হলে শত আলোচনায়ও আসবে না সমাধান। দীর্ঘ যুদ্ধের পুরোপুরি অবসান ও কার্যকর যুদ্ধবিরতি নিয়েও রয়েছে তাদের সংশয়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতীয় যুবকের হামলায় ব্রিটিশ নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এই অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার। তার অভিযোগ, ব্রিটেনের রাজনীতিতে আবারও হস্তক্ষেপ করছেন মাস্ক। গত বছর হেনরি নোভাকের ওপর হামলা চালিয়ে তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন ভারতীয় নাগরিক বিক্রম দিগবার। সহায়তার আকুতি জানালেও তা আমলে না নিয়ে আহত হেনরিকেই হাতকড়া পরায় পুলিশ। এই ঘটনায় বিক্ষোভে উত্তাল ব্রিটেন। এই ইস্যুতে ব্রিটেন সরকার ও পুলিশের সমালোচনা করে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট দিয়েছেন মাস্ক।
মাস্ক গত কয়েকদিন ধরে আবারও আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। তিনি বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করছেন। তবে ব্রিটিশরা বিভক্ত নয়, আমরা যুক্তিবাদী ও সহনশীল মানুষ। আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 7 বছরের দীর্ঘ বিরতির পর উত্তর কোরিয়া সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরে মাত্র কয়েক সপ্তাহ পরই এই ঘোষণা দিয়েছে বেইজিং। 2 দিনের সফরে আগামী সোমবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করবেন শি। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী রাষ্ট্রের সাথে শীতল হতে থাকা সম্পর্ক পুনরায় উজ্জীবিত করতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে চীন। টানা 4র্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। রাজধানী তিরানার সড়কে নেমেছে হাজার হাজার মানুষ। 4 দিনের মাঝে বিক্ষোভ সবচেয়ে ব্যাপক আকার ধারণ করে বৃহস্পতিবার। ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের $1 বিলিয়ন লাক্সারি রিসর্ট পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে মানুষ। উপকূলীয় এলাকা ভিওসা ন্যার্তার একটি দ্বীপে সুরক্ষিত বনাঞ্চল প্রাণীদের অভয়ারণ্য ধ্বংস করে বানানো হবে রিসর্টটি, যা নির্মাণ করবে জ্যারেড কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স। এরই মাঝে এই পরিকল্পনার অনুমোদন দেওয়ার জন্য ব্যাপক চাপের মুখে পড়েছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।